থিয়েটার থেকে বড় পর্দা, এবার পরিচালনার ময়দানে রাজু মজুমদার। ফণী বাবু ভাইরাল নিয়ে বড় পর্দা আসতে চলেছেন রাজু মজুমদার। এবং তোমার যদি পুরো জার্নিটা একটু শুরু থেকে স্টার্ট করি, প্রথম শুরু থিয়েটার দিয়ে। স্কুল লাইফ থেকেই থিয়েটার শুরু করা, দীর্ঘ বছর মানে থিয়েটার করেছি, গ্রুপ থিয়েটার। সেখান থেকেই মানে কখনোই টেলিভিশন সিনেমা অভিনয় করবো এরকম কখনো ভাবনা ছিল না। মানে ওই পাড়াতে দেখতাম নাটক হতো, যাত্রা হতো, সেই দেখে আর কি লোভ। তবে পাড়ার নাটকে অভিনয় করলাম, 2-3 দিন আছে, খুব ভালো হয়েছে, এই যে একটা আলাদা রিকগনিশন, তো সেইটা ভীষণ ভালো লাগলো। মানে ওগুলো ইন্সপিরেশন আর কি। তারপর মনে হলো যে এটা যদি নিয়মিত করা যায়, সেই কারণে মানে থিয়েটার দলে জয়েন করা। মানে আমার বাড়ি অশোকনগর, ওখানে অশোকনগর অন্বেষা বলে যে নাট্য দল আছে সেখানে। তারপরে সেখান থেকে নাটক করতে 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 হঠাৎ একবার মানে আমাদের এক দাদা বললো যে এরকম একটা অডিশন হচ্ছে, আয়। অডিশন কোথায় হয়েছিল? এটা অডিশন দিয়েছিলাম আমি সন্তোষপুর স্টেডিয়াম, ওখানটাতে। তো গেলাম, তো একটা ওয়ার্কশপ হচ্ছে তার জন্যে। তো অদ্ভুত হয়েছিল, একটা মজার গল্প আছে, মানে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রচুর ছেলে মেয়ে এসছে, মানে তাদেরও ওটা মানে ছিল না যে এত ছেলে মেয়ে আসবে। এবার ওই ছোট্ট চিরকুট মতো স্ক্রিপ্ট, তো ওরা যেটা যতগুলো ছিল তার থেকে কয়েক গুণ বেশি ছেলে মেয়ে এসছে। ফলে কী হচ্ছে, ধরো একটা স্ক্রিপ্টে ধরো 5 জন, এবার ধরো আমি পেয়েছি, এবার পাশ থেকে কেউ মানে ধরো বলছি আমি একটু পড়ে নিতে, হ্যাঁ আমি আগে করি। তো ওই যে পাশ থেকে যে জিজ্ঞাসা করছিল, এরকম চরিত্র আমি, মানে আমি পাইনি স্ক্রিপ্ট। হ্যাঁ, তো এবার 2-3 জায়গাতে গিয়ে যখন উঁকি মেরে দেখবার চেষ্টা করলাম, পেলাম না, হাল ছেড়ে দিলাম। আচ্ছা, তো তারপর ওই যেহেতু নাম এনলিস্টেড ছিল, সেই সিরিয়ালের নাম ডেকেছে, ঢুকেছি, ডিরেক্টররা বসে আছে, হ্যাঁ স্ক্রিপ্ট পড়েছে, আর না। আর তার সঙ্গে মানে অদ্ভুত, মানে এসছে অডিশন দিতে, স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, স্ক্রিপ্ট পড়ে না, পাইনি। বুঝে এরকম দেখে তো পড়ে না, দেখার চেষ্টা করেছিলাম, আমি ওটা অ্যাক্ট করে দেখিয়েছিলাম এরকম যতবারই যাচ্ছি এদিক ওদিক থেকে সে লুকিয়ে ফেলছে, মানে আমি দেখে ফেললে হয়তো আমি পেরে যাবো এরকম। তো বললো যে একটা সিচুয়েশান বলছি, পারবে করতে? বলুন। কে বলেছিলেন সেটা? সেটা ছিল ওখানে একজন উনি মানে এখন মারা গেছেন, শিবেন্দু, টাইটেলটা শিবেন্দু উনি মারা গেছেন। আরেকজন ছিলেন অরিন্দম বসু, মানে যে কিনা ওই রাজা গজা সিরিয়াল করতো, আরও করেছে। তো বললো আমাকে ইম্প্রোভাইজেশন একটা সিচুয়েশান, তো টেক ইউর টাইম, না আমি এখনই করবো। সবটাতেই তারা শখ পাচ্ছে, মানে যেটা একটা ভাববার তো সময়, মানে বলছিল, আমি তখন নিজে নিজে ভিজুয়াল ভাবছিলাম, আমি করলাম, আর ঠিক আছে। তারপর 7 দিন পরে দেখলাম যে নাম উঠেছে। হ্যাঁ, প্রথম নাম ওঠা এবং সেখান থেকে জার্নি শুরু, বাড়ির লোকে কি রিয়াকশন ছিল? বাড়ির লোক মানে আমার বাড়িতে, মানে আমি অভিনয় করার আগে পর্যন্ত আমার বাড়িতে টেলিভিশন ছিল না। তো আমি অভিনয় করেছি সেই 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 উপলক্ষে টেলিভিশন এসছে এবং কেবল কানেকশান না হলো আর কি, ঠিক আছে। এবং বাড়ির আশপাশে যারা আছে তারাও সবাই বসেছে দেখতে। ও মানে অদ্ভুত, একটা অদ্ভুত জিনিস আছে, মানে আমার ঠাকুমা তখন বেঁচে ছিল, ঠাকুমা বসে আছে, তো তাতে আমার একটা দৃশ্য ছিল যে আমি মদ খাচ্ছি, তো আরও অনেকে দেখেছে। এবার সে ঠাকুমাকে সবাই খাওয়াচ্ছে, তোমার নাতি তো, হ্যাঁ হ্যাঁ। প্রথমে না বুঝে, মানে ওইটা দেখে, মানে এটা আমি অনেককে দেখেছি, রিল আর রিয়েলে না মানে মানে বুঝতে পারে না, ওই টিভির সঙ্গে ইন্টারাক্ট করে। তো ওইখানে বলছিল তো 2-3 দিন আসেনি বাড়িতে, ও বোধ হয় বাড়ি থেকে চলে গেছে, ওই সব ছাই পাশ খাচ্ছে এসব। বাবা বললো, এসব তুমি এসব বলবে? তো অন্যরা যখন বলছে যে তোমার নাতি তো এরকম অভিনয় করছে, জল খাইছে, ঠিক আছে। তো এই যে এই সব ব্যাপার ট্যাপার ছিল, মানে এরকম পরে ভাল লাগতো আর কি। সেই এই দেন জার্নি তো চললো আর কি এখন এই পর্যন্ত। হলো এই প্রফেশনে অনেকে আসতে কিন্তু ভয় পায়, সেখান থেকে তুমি বলে তুমি অশোকনগর থেকে উঠে আসা একজন ছেলে, এবং সেই ছোটোবেলায় এই স্বপ্নটা দেখা যে আমি বড় পর্দায় কাজ করব বা টেলিভিশনে কাজ করব, সেটা বা রূপালী পর্দার জগতে আমি আসবো, সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হয় যে এই প্রফেশনটা কতটা সিকিওর ফর নিউ জেনারেশন? অনিশ্চয়তা তো সব জায়গাতেই আছে, মানে এখন তুমি সরকারি চাকরির ক্ষেত্রেও তাই আছে।
ফলে মানে থিতু থিতু বলে কিছু নেই, আর ওটা চলে আছে। তো ওটা আগে দেখে নিতে হবে, যদি তোমার মানে প্রয়োজনটাকে লিমিটেড করতে হবে, ঠিক আছে, যে তোমার কোনটা একদম বেসিক নিড, মানে যেটা না হলে হবে না। তো এবার ওই ওই যেটা হবে লাক্সারিটাকে যদি প্রায়োরিটি দিই, তাহলে কী হবে, আমাকে তো ওইটা ইএমআই চক্করে ছুটতে হবে। তখন আমাকে কি করতে হবে, মানে মানে একটা ওই দাঁত নখ বেরিয়ে যাওয়ার মতো হবে, মানে পেতেই হবে, নিতেই হবে। তো ওইটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে ওই ওই আগে নিজেকে জাজ করা ভীষণ জরুরি আছে, যে যে আমার আমি 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 কতটা সন্তুষ্ট। মানে আমি অশোকনগর থেকেই যাতায়াত করি, ঠিক আছে। কলকাতায় থাকো না? কলকাতায় এখন এই কটা দিন মানে কাজের কারণে আছি, কিন্তু আমি আমি সেই শুরু থেকে মানে আমি প্রথম দিকে আমি যখন বলতাম অশোকনগর, আমি অনেক জায়গা থেকে কাজের থেকে বাদ হয়ে গেছি। তো আমাকে একজন প্রডিউসার জিজ্ঞাসা করেছিল যে সকাল 5টায় কল টাইম হলে তুমি কী করে ধরবে। আমি এতদিন তো করলাম, আমি যেখানেই থাকি না কেন, আমাকে যে সময়টা বলবেন আমাকে আমি আমি সে ফিজিক্যালি সেখানে পৌঁছচ্ছি কি না সেটা, হ্যাঁ ঠিক। তো ওই আর কি। তো মানে এখনও যাতায়াত করি, চলি ফিরি, দেখি। তো এখনও বাড়াইনি, ওই ওই ইয়ের মধ্যে আছি। খিদে কম আছে, ফলে চাপ কম। ফণীবাবু ভাইরাল নিয়ে ভাবনা চিন্তা কিভাবে শুরু হলো? এটা আর ভাবনা চিন্তা শুরু হয়েছিল ওই লকডাউন পিরিয়ডে। লকডাউনের সময় তো সবাই ঘরবন্দি, আমিও সেম। এবার প্রথম দিকে তো একটু টেনশন হচ্ছিলোই আর কি, যে কী হবে কী হবে। আর তখন সদ্য আমি বিয়ে করেছি, মানে বিয়ে করেছি তারপরে লকডাউন। ফলে কী হচ্ছে, মানে মানে নেই তো, কিছুই নেই তো। এবার কি হচ্ছে, মানে নিজে ছিলাম, ফ্যামিলি ছিল, সঙ্গে আরেকজনের দায়িত্ব। হ্যাঁ, শুরুর দিকে খুবই টেনশন হতো, যে মানে কবে কী হবে, মানে কিছুই তো জানি না তো। কবে খুলবে, হ্যাঁ, কবে কাঁধেও কাজ করতে পারবো কি না, যদি এরকম হয় যে আর আর সবাই তো মাস্ক পরে আছে, মাস্ক পরে তো আর অভিনয় হবে না, তাই না? হ্যাঁ, তারপরে ওই সোশ্যাল ডিস্টেন্স, এই সেই এই, তাহলে তো অভিনয় কীভাবে হবে। একদম একদম ওইটা শুরুর দিকে ছিল। তারপর একটা সময় দেখলাম যে অকারণেই ভয় পাচ্ছি জীবনে। অন্য কিছু সত্যি না হোক, মৃত্যুটা তো সত্যি। আলটিমেট কী হতে পারে, মরে যেতে পারি। তো মরে যাব, তার আগে এত এত ভয় পাচ্ছি কেন? মরলে সবাই মরবে, আমিও মরবো, সবাই মরবে, তো সুতরাং ওইটা নিয়ে ভেবে লাভ নেই, কী করা যায়। তো তখনই আর কি ওই একটু আধটু ছোটোবেলায় ওই যে 2 লাইন, জল নড়ে পাতা জল পড়ে পাতা নড়ে, যেরকম আর কি, ওরকম টুকটাক ছাপেনি কোনো দিন, মানে নিজের মতো নিজে। তো ওই আর কি মনে হলো যে পেন খাতা নিয়ে এই শুরু, ওখান থেকেই হতে 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 আজকে এই পর্যন্ত। সেখান থেকে কি লেখার সময় এই সুভাষিস দা বা রশনির কথা মাথায় এসে, বা খরাজ দা রয়েছেন, এবং এটা আমি আমি যেহেতু একজন অভিনেতা, আর আমি যে সময় আমি আমি তো চিনি এদেরকে, মানে এদের পারফরমেন্স দেখেছি, এদের সঙ্গে পারফর্ম করেছি, এবং ব্যক্তি জীবনে এদের সঙ্গে আমি আড্ডা মেরেছি। ফলে যেটা হয়, ধরো যে কোনো জিনিসের একটা কেমিস্ট্রি থাকে, তো ধরো বলে না নায়ক নায়িকার কেমিস্ট্রি, এদের কেমিস্ট্রি ভালো, হ্যাঁ, কাজল শাহরুখের কেমিস্ট্রি ভালো, এরকম হয়। তো এটা ব্যক্তিগত জীবনেও হয়। ফলে এদের সঙ্গে আমার আমার কেমিস্ট্রি খুব ভালো। তার মানে উনি শুধু অভিনয় করেননি, উনি কেমিস্ট্রিও খেয়াল করেছেন। না, এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়ে যায়। মানে ওইভাবে করে হয়তো কখনো এই যে বললাম বলে এখন হয়তো শব্দটা বলে ফেললাম, বাট এটা তো চলে তো, যে ওই যে বুঝতে পারি যে এই দুজনকে ওই যে ভাইবসটা, তো সেই সেই জায়গা থেকে তো একটা ব্যাপার থাকেই। আর মানে চরিত্রের জন্য গল্প নয়, আমার কাছে গল্পের জন্যে চরিত্র, ঠিক আছে। আমার গল্প একটা গল্প বলা, তো একটা স্টোরি টেলিং হবে, তার জন্য যাকে দরকার তাকে দরকার। তো আমার গল্পের প্রোটাগনিস্ট সে 70-75 বছর বয়সের লোক, ন্যাচারাল হিসেব কি বলে, তাই। এবার তাহলে কে আছে, কার সঙ্গে ভাইবস মিলছে। আর এর সঙ্গে তো আরও অনেকগুলো হিসেব থাকে, যে ধরো অ্যাভেলেবিলিটি, মানে ওই যে আমি যখন ভাবছি, যখন বলবো গল্পটা, সেই সময়টা তাকে কাকে পাচ্ছি। অনেক সময় হয় না যে ধরো ভাবলাম যে একে একে, কিন্তু সে অন্য কাজে ব্যস্ত আছে, তো সেক্ষেত্রে আবার ইয়ে করতে হয়, পারমোটেশন কম্বিনেশনগুলো থাকে। তবে মানে শুরুর দিক থেকেই সুভাষিতার কথা মাথা ছিল। রোশনির সঙ্গে আমার আলাপ ছিল না, মানে কখনো কাজও করিনি। তো আমরা খুঁজছিলাম যে এরকম একটা মানে যে হবে। আর আমি যেহেতু প্রথম কাজ করছি, মানে মানে আমার তো একটা টেনশন ছিলই যে মানে আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সবাই। আমি জানি যে অভিনেতারা আমায় করে নেবে,
ঠিক আছে, কিন্তু টেকনিশিয়ানস যারা আছে তারা তো আমায় দেখেছে অভিনেতা, এবার আমি যখন কোনো কমান্ড করবো তারা কীভাবে রিয়াক্ট করবে এসব নিয়ে খুব টেনশন ছিলাম, কিন্তু সত্যি বলছি তারা ভীষণ সাপোর্ট করেছে, মানে হই হই করে কাজ হয়েছে। তো ওই খুঁজছিলাম তখন যে সুন্দরী কী, যে এমন কেউ যে কিনা মানে ফ্যামিলিয়ার হবে, বুঝে যাচ্ছে তো, মানে যে কারণ আমি তো ওইটা শুনুন ব্যাপারটা হচ্ছে ওটা নই, ওটা পারবো না করতে। হ্যাঁ, যে আমি এইভাবে কথা বলছি, আমি এটা বাড়িতেও এরকম, আমি সেটাও এরকম, আমি আমার কাজের জায়গাতেও এরকম। তুমি অ্যাকসেপ্টেন্সের কথা বললে, এই কথাটা এই মুহূর্তে না বললে আমরা জানি বেশ কিছু পরিচালক রয়েছেন মানে যাদের ছবি এখন দর্শক দেখছে, সেখানে নতুন তোমাকে দর্শক অবশ্যই বড় পর্দায় দেখেছে, তবে সেখান থেকে একটা অন্য ধারা, মানে তোমার পরিচালনা, তোমার কখনো মনে হয়েছে যে দর্শক অ্যাকসেপ্টেন্সটা না হয় পরে, তার আগে আমাকে ইন্ডাস্ট্রিতে কতটা মেনে নেবে বা কোনো ইন্ডাস্ট্রি থেকে আমি সমস্যা ফেস করব কি না, কারণ আমি যেহেতু এই বিষয়টা নিয়ে নতুন, কতটা আমাকে এই সময়কার প্রত্যেকে মেনে নেবে, এই বিষয়টা কখনো কি মাথায় আসছে নাকি মনে হচ্ছে না এটাও? দেখো, এটা কে মানবে না মেনে নেবে না সেটা তো তার ব্যাপার, এটা নিয়ে আমি ভেবে আমার কি এটা মানো যে ইন্ডাস্ট্রি নতুনদের জায়গা দিতে চায় নাকি চায় না, নাকি সেই জায়গাটা অনেকটা ছোট করে দিয়েছে নিজেদের মধ্যেই? আমি একটা উদাহরণ বলি, মানে আমি রবি কিনাগি বলে একজন পরিচালক আছেন, মানে ওনার সম্পর্কে অনেক রকম কথাবার্তা আছে, কিন্তু আমি ওনার সঙ্গে কাজ করেছি দুটো তিনটে, অ্যাজ এ হিউম্যান বিং এত ভালো মানুষ। মানে আমি আমাকে প্রথম যখন গেছিলাম হায়দ্রাবাদে গিয়ে, আমি ছবিটাতে পাঠ করতে পারিনি, আমি 3 দিন ছিলাম। তো আমি ফ্লোরে যখন ডাকতো লুক সেটের জন্যে, মানে অন্যের মানে হয় না, ধরো তোমাকে ঠিক করা হয়েছিল, তোমার একটা প্রবলেম হয়েছে, তার জায়গায় আমাকে নেওয়া হয়েছে, ফলে কী হচ্ছে সব কিছুতেই মিলছে না, মানে পোশাকে মিলছে না, হ্যাঁ সব মিলছে না আর কি, তার জন্য আমি 3 দিন ছিলাম, 3 দিন লুক সেট হয়েছে। তো উনি ঢুকলি সেটে খানা খায়া, ঠিক আছে না, প্রত্যেকের মানে জুনিয়র আর্টিস্ট থেকে সিনিয়র প্রত্যেককে এভাবেই ফলো? হ্যাঁ ওইটাই বলছি না আমি, কেন মানে এই কারণে বলছি তোমায়, যে তুমি বললে না যে যে জুনিয়রদের দেয় কি না, পরিসরটা ইয়ে আছে কিনা, এই লোকটা করেছে, কিন্তু ইনি করেছেন, ইনি নিজে হাতে, এবং যেই ছবিটা দিয়েছিল প্রতিকৃতে, মানে রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিল প্রতীককে মানে ছবি দিয়েছে, মানে যেটা হয় নতুন কাউকে তো ভরসা করা, ধরো আমাকে ভরসা করে যে প্রডিউসার, সেটা তো একটা জিনিস, তো নতুন কাউকে ভরসা করার ক্ষেত্রে হয় না, তো উনি বলেছেন যে আমি আছি তো। তো এই তো কে বলে দেয় না, দেয় তো, আছে 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 আছে। আর মানে কী বলতো, মানে এবার কে কী মানলো না মানলো সেটা নিয়ে আমি ভেবে কি করব। আমি এটা আমার একদম পুরো কোনো বিনয় করে বলছি না, আমার কম্পিটিটার ভাই আমি, আমার কম্পিটিটার আমি কালকের আমি এটার সঙ্গে আজকে একটুখানি করি একটু। আচ্ছা, ফণীবাবু ভাইরাল নিয়ে আসি, এখানে একটা অসমবয়সী প্রেমও দেখানো হয়েছে, যেটা কিন্তু এই সময় ভীষণ চর্চার, মানে যেটা নিয়ে, এবং এই বিষয় নিয়ে প্রচুর ভাইরালও হয়, মানে পাবলিকের প্রচুর কথা যে অসমবয়সী প্রেম, বয়সের পার্থক্য এতটা, সেখানে অন্যদিকে আমরা দেখতে পাই যে বহু মানে বিয়ে থাকতে অন্যদিকে প্রেম, সেটা আবার বিবাহিত, মানে আবার ডিভোর্স হয়ে আবার নতুন বিয়েতে ফেরা, নতুন সম্পর্ক, নতুন এই পুরো বিষয়, এখানে তুমি অসমবয়সী প্রেম দেখাচ্ছ বড় পর্দায়, কখনো মনে হচ্ছে যে এই কারণেও কটাক্ষর শিকার হতে পারো, যে যেহেতু ছবি দিয়ে না অনেক সময় দর্শকের কাছ অবধি পৌঁছানো যায়, এবং ছবি একটা মাধ্যম যেটা থ্রু আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছায়, এবং এটা কিন্তু একটা বার্তাও পৌঁছায়। যদি আমরা শুধু এন্টারটেনমেন্টটাকে সরিয়ে রাখি, সেখান থেকে যদি বলি যে কখনো মনে হয় যে দর্শক এটা বলতে পারে এটা তো একটা মিসলিড করা হচ্ছে কোথাও, এরকম অসমবয়সী প্রেম দেখানো, যদিও এটার মধ্যে কোনো ভুল নেই, আমি নেগেটিভ ওয়েতে বলছি না, তবে এটা কখনো মাথায় এসছে যে এই প্রশ্নটাও আসতে পারে যে কেন এইভাবে দেখানো হচ্ছে, এই বিষয়টা কেন প্রমোট করা হচ্ছে? এটা তো কখনোই করিনি, ওটা ভুল করেও মাথায় আনি আমার। দুটো জিনিস বলার, সেটা হচ্ছে এক, প্রেমের কোনো বয়স হয় না, ঠিক আছে, প্রেম মানে একটা অদ্ভুত জিনিস, পবিত্র জিনিস, ঠিক আছে, দাদু নাতির প্রেম আছে না, আছে তো, তা কী বলবে, তো প্রেম তো আছে। তো প্রেম, হ্যাঁ, আম, প্রেমের কি কোনো প্রেমের কি কোনো বয়স হয় বলে তোমার মনে হয়? প্রেমের কোনো বয়স হয় না, ওটা ওটা আছে আছে ওটা, মানে
আমৃত্যু থাকে আর কি, ঠিক আছে। শুধু কি হয় না, সম্পর্কগুলো পাল্টে যায়। বাবা মেয়ের প্রেম হয় না, মানে প্রেম বলতে মানে ভালো লাগা, ভালোবাসা যেটা আর কি আছে, তো অসমবয়স্ক। আবার হাজব্যান্ড ওয়াইফও হয়, তাই না? তো তো এটা 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 শাশ্বত একটা বিষয়, এটা আছে। আর তুমি যেটা বলছো এই কটাক্ষ বা কি, দেখো কে কী বলবে সে তো আছে একটা কথা, কিন্তু তুমি কি বলতে চাইছো সেটা ইম্পর্ট্যান্ট। আমি কি বলতে চাইছি, একটা একটা গল্প বলছি, গল্পের মধ্যে দিয়ে কিছুটা বলা হয়তো এই গল্পটা দিয়ে এইটা বলতে চাইছি, সেটা আমি চেষ্টা করেছি বলার। এবার কতটা পেরেছি সেটা তো দর্শক বলবে। শুধুমাত্র এই অসম প্রেম বা এটা নয়, মানে এটা কমেডিও রয়েছে। কমেডি তো আছে, মানে কমেডি মানে এটা মজার মোড়কেই বলা আছে। কেন মজার মোড়কে হচ্ছে গিয়ে মানে ওটা আমার জানার এক। আর দ্বিতীয় হচ্ছে এটা অনেক বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স তৈরি হয় না, এই যে এত 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 রকম প্রবলেম প্রত্যেকের আছে, আমার আছে, তোমার আছে। মন খুলে হাসা। হ্যাঁ, সেই এবার ধরো তোমার সঙ্গে আমি যখন ইন্টারাক্ট করছি, আমার না সেই তারপরে এই হচ্ছে কী হয়েছে, তুমি দেখবে 2-5টা মিনিট পর না তুমি ইরিটেশন হবে, তোমার 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 মনে হবে উঠি এবারে আর ভাল লাগছে না। তো সেই 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 গল্প বলে কী লাভ আছে, তার থেকে বরং প্রত্যেকের আছে, আমিও জানি পরিষ্কার হিসেবে। তাহলে সবার টেনশন আছে, প্রবলেম আছে, তারপরেও একটা 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 টাইম ফ্রেমের মধ্যে, ওইটুকুর মধ্যে ওইসব ভুলে গিয়ে একটু জানলা দরজা খুলে একটু হাওয়া ঢুকুক। কিন্তু তাও দিনের শেষে আমাদের কোথাও তো মনে হয় যে ইস, ওইটা হলো না, এটা হলে ভালো। তোমার কখনো মনে হয়েছে যে এত ছবি করলাম, দর্শক চিনলো, অ্যাকসেপ্টও করেছে, তবে হিরোর চরিত্রটা আমি কখনো পেলাম না, এই আক্ষেপটা কখনো থেকেছে? সত্যি কথা বলি একটা, আমি আজ পর্যন্ত কিচ্ছু চাইনি, অনেস্টলি বলছি। আমার হয়ে গেছে, মানে আমি যে পরিচালক, আমি পরিচালক হতে চাইনি, কিন্তু হয়ে গেছি। মানে আমার লাইফে এটাই ঘটে। মানে আমি এই যে বললাম যে আমি যখন থিয়েটার করতাম, আমার তখন ছিল যে একটা 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 সরকারি চাকরি পেতে হয়, ঠিক আছে, শনি রোববার ছুটি থাকবে, সেই সময়টাতে করব। আর যদি কলকাতার দিকে যদি পোস্টিং থাকে তাহলে সন্ধ্যের মধ্যে হয়ে যাবে, 10টা 5টা, মানে ওই যে বুঝতে পারছো, মানে একটা ইমাজিনারি এটা তৈরি করেছিলাম। এবং তারপরে যখন ওইটা হচ্ছিল না, দেখলাম আমি, হাসি পাবে এবার তোমার, হ্যাঁ, আমি আর্মির চাকরির জন্য গেছিলাম জানো, সে বিহারে চলে গেছিলাম, তখন অবিভক্ত বিহার ছিল, গয়াতে। হ্যাঁ, কি তখন মানে যে বললাম না যে না না শুধু ওই করবো না, তখন থেকে ফিউচার প্ল্যানিং করছি কি 35 বছরের রিটায়ারমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, তারপর পেনশন পাবো, তখন থিয়েটারই করবো শুধু, ঠিক আছে। তো ওখানে ওই জন্য চলে গেছিলাম, ওখানে কি দৌড়ে ফৌড়ে সমস্ত কিছু করে, হ্যাঁ, পাসও করে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলে গেছিলাম এবং সেই একটা মানে থাকতাম একটা এইটুকু একটা ঘরে 12 জনের থাকার ব্যবস্থা, শুধু আমরা ব্যাগ রাখতাম, ওই ছাগলের খোয়ার ছিল সেটা আর কি, সেটার মধ্যে এবার থাকা যায় না, তাই আমরা খোলা ছাদে থাকতাম। বলছি ওই যে চাদর গায়ে দিয়ে শুতাম ভোরবেলাতে, পুজোর আগে আগে, সকালবেলা পুরো ভিজে যেতাম। আর না ওইখানে বসে বসেই ওইসব বাকি দেখে দেখবে যেই অ্যাটমসফিয়ার থাকবে সেখানকার ভাইবস পাওয়া যায়। এবার আমি না প্রায় দিন কাঁদতাম, মানে এই যে বন্ধু বান্ধব পরিবার সবার থেকে দূরে, তারপরে ইমাজিনারি আবার ভাবছি বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে বসে আছি, হ্যাঁ, কেউ আসবে গুলি করবো বা আমায় গুলি করবে, এইসব ভেবে টেবে দেখলাম যে তো ওই দেখলাম। তারপরে একদিন হঠাৎ করে ষষ্ঠীর দিন হঠাৎ করে আমার মাথা বিগড়ে গেল, আমি বললাম বাড়ি যাবো, চলে এলাম বাড়িতে। তখন এসে তখন অনেক অল্প বয়স, মা তখন কাঁদছে আর কি, মানে তখন তো ফোন ছিল না, ফোনে যোগাযোগ নেই, মা কাঁদছিল, চলে এসছে পুজোর সময়, ভাবছিলাম পুজোতে নিয়ে নিতে নে, তো বললো তা কী হলো, বললাম হয়ে গেছে আমার, পুজোর জন্য ছুটি দিয়েছে, পুজোর পরে ওরা ফোন করে ডাকবে। তো ওই মিথ্যে কথাটা বলেছিলাম, তারপরে বহু পুজো কেটে গেছে, এবার ফোনও করেনি, তারপরে জানতে পেরেছি। হ্যাঁ, তারপরে মানে আবার 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 থিয়েটার শুরু করলাম, আবার করলাম, এই আর কি। বেশ ভালো, আমার মনে হয় প্যাশনটা ফলো করলে অনেকটা তো স্যাটিসফ্যাকশন আসে এবং অনেকটা শান্তিতে থাকা যায়। মানে বলে না যে মানি কান্ট বাই হ্যাপিনেস, এটা হয়তো তুমি সত্যি ইনডিরেক্টলি বলার চেষ্টা করলে যে টাকা পয়সা হয়তো একটা লেভেল অবধি শান্তি দেয়, মানে সব কিছুই দেয়, কিন্তু ওই যে শান্তিটা, ওই যে নিজে যেটা করতে চাইছি সেটা করবো। টাকা পয়সা শান্তি দেয় না, টাকা পয়সা তোমার সুখ দিতে পারে,
টাকা পয়সা তোমাকে বৈষয়িক সুখ দিতে পারে। ধরো তোমার একটা BMW গাড়ি, হ্যাঁ, তুমি একটা আছো অত তলাতে, ঠিক আছে, এই যে বৈষয়িক সুখ দিতে পারবে। শান্তি কিন্তু ওটা সম্পূর্ণ মানসিক, ওটা টাকা দিয়ে হয় না, ওটা তোমার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে হয়। আর কি হয়, তুমি যাদের সঙ্গে ইন্টারাক্ট করছো সেই রিলেশনশিপগুলো, সেগুলো ঠিকঠাক যদি থাকে, মানে এটা সবার মানে উভয় ক্ষেত্রেই আর কি, ওটা যদি থাকে, মেন্টাল পিস। এই তোমার ছবি খুব ভালো হোক, একটু বলে দাও এই ছবি থেকে দর্শকরা কি নতুন মেসেজ পেতে চলেছে? দেখো, এটা মানে আমি নতুন কিছু করেছি, হ্যাঁ, বা এরকম তা নয়। আমি ওই ট্র্যাডিশনাল ওয়েতেই হেঁটেছি। আমাদের পুরোনো দিনের ছবি যে ফ্লেভার ছিল, সেই ফ্লেভার আছে। তবে আজকের ছবি ভালোবাসার ছবি, কমেডির কম মজা, ভালোবাসা, প্রেম, এই ছবিতে একটা 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 মানে নির্বাক প্রেম আছে, ঠিক আছে, সেখানে কোনো কথা নেই। তো এদের রিলেশনশিপ তো খানিকটা দেখতে পেয়েছে টিজারে, ট্রেলারও দেখতে পাবে। মানে সেই মানে টক মিষ্টি ঝালের সম্পর্ক আর কি, ঝগড়াও আছে, ঠিক আছে, প্রেমও আছে, আবার কেয়ারিং যে ব্যাপারটা আছে সেটাও আছে। আর সম্পর্ক কবে আসছে একটু জানিয়ে দাও। খুব শিগগিরই এই মার্চেই রিলিজ করবে ছবি। থ্যাংক ইউ সো মাচ, এভাবে হাসি খুশি থাকো। এতটা সময় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।